হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা 2025 সালে রিলিজকৃত সবচেয়ে জনপ্রিয় একটা জম্বি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তো যাই হোক, এই সিনেমাটি যেহেতু হলিউড থেকে আসেনি, যার জন্য এই সিনেমাতে অনেক বড় বাজেট ছিল না, তবে তারপরেও এই সিনেমাটিতে স্বল্প বাজেটের মধ্যে যথেষ্ট ভালো কাজ করেছে। আর এই কারণেই সিনেমাটার IMDb রেট 10-এ 6.1। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাই। তো সিনেমার শুরুতে একটা ছেলেকে দেখা যায় যে কিনা টিভিতে কার্টুন দেখছিল, কিন্তু হঠাৎ করেই টিভির সকল সিগন্যাল বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত টিভি চ্যানেলে শুধুমাত্র একটা নিউজই ব্রডকাস্ট হতে থাকে যে কিভাবে একটা অজানা ভাইরাস আসার কারণে পুরো ইংল্যান্ড বসবাসযোগ্য হয়ে গিয়েছে এবং মানুষরা এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে একে অপরকেই কামড়াচ্ছিল এবং সবার উদ্দেশ্যে আদেশ দেওয়া হয় সবাই যেন নিজেদের ঘরে নিজেকে লক করে সেফ হয়ে যায়, মানে অনেকটা করোনাকালীন সময়ের মতো লকডাউনে চলে যাও সবাই। তো ওই বাচ্চাটা এই সবকিছু দেখার পরে ভয়ে তার মায়ের কাছে যেতে থাকে, আর যাওয়ার সময় তার সাথে তার বড় বোন অ্যাবিগেলের দেখা হয়। তো তারা দুজন মায়ের কাছে গিয়ে দেখতে পায় যে তার মা তো আগে থেকেই খবর জানে এবং খুব টেনশনে রয়েছে এবং তাদের মা তাড়াহুড়ো করে সকল জিনিসপত্র প্যাক করে তাদের বাবাকে কল করতে থাকে। আর তাদের বাবা হচ্ছে পেশায় একজন পাইলট এবং সে ফোনে বলে যে জম্বি ভাইরাসটা দ্রুত চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সো তারা যেন তার বাবার অপেক্ষা না করে বরং এখনই বাচ্চাদেরকে নিয়ে শহর থেকে বাইরে পালিয়ে যায় যেখানে এই ভাইরাসটা এখনো ছড়ায়নি। কিন্তু এতক্ষণে ওদের বাড়ির বাইরেও মানুষের চিৎকার চেঁচামেচি শোনা যায়। তবে তারপর ওরা তিনজন খুবই সাবধানতার সঙ্গে দ্রুত গাড়িতে উঠে পড়ে এবং এখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর তখনই একটা জম্বি ওই বাচ্চাগুলোর মায়ের উপর আক্রমণ করে, আর তখন ছোট অ্যাবিগেল ভয় পেয়ে গাড়ির নিচে পালিয়ে যায় এবং তার চোখের সামনে তার মা এবং ভাইকে জম্বি কামড়ে দেয়। আর তারপর সেই জম্বিটা অ্যাবিগেলকে নোটিস না করে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের মা, যে কিনা জম্বির কামড় খাওয়ার পরে নিজেও জম্বিতে পরিণত হয়েছে, সে তখন তার নিজের মেয়েকে কামড়াতে কাছে চলে আসে। বাট তখনই পেছন থেকে একজন সাবেক মেরিন সোলজার চলে আসে, যে করে কি, যার নাম হচ্ছে জ্যাক, এবং সে অ্যাবিগেলের মাকে মেরে অ্যাবিগেলকে বাঁচিয়ে নেয়। আর জ্যাক যখন দেখতে পায় অ্যাবিগেলের ভাইকেও কামড়ানো হয়েছে, সেও জম্বি হয়ে যাবে, এই কারণে জ্যাক করে কি বুকে পাথর রেখে সেই ছোট বাচ্চাটাকেও গুলি করে মেরে দেয়। আর এরপর এই ঘটনার 10 বছর পরের দৃশ্য দেখানো হয় এবং এখানে দেখতে পাই আমরা এখন পর্যন্ত অনেক মানুষ মারা গিয়েছে এবং কিছু জম্বি এখনো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং বড় বড় শহরগুলো এখন জঙ্গলে পরিণত হয়েছে। এবং এই ঘটনার পরে বর্তমান দুনিয়াতে জ্যাক আর অ্যাবিগেলের মতো খুব কমই সার্ভাইভার রয়েছে যারা এখনো জম্বিদের কাছ থেকে সার্ভাইভ করে বেঁচে রয়েছে। তো যাই হোক, জ্যাক সেদিনের পর থেকেই অ্যাবিগেলকে নিজের সন্তানের মতো লালন পালন করছে, আর তাই সে অ্যাবিগেলকে বর্তমান পৃথিবীতে কিভাবে সার্ভাইভ করা হবে সেটা শেখাচ্ছে, যেমন জঙ্গল থেকে পশু পাখিদের শিকার করা এবং জম্বিদের ভেতর থেকে বের হওয়া, ওদের সাথে ফাইট করা, সবই ধীরে ধীরে অ্যাবিগেলকে শেখানো হচ্ছে। এবং অ্যাবিগেলের ব্যাপারটাও কিন্তু অনেকটা জ্যাকের মতোই, কারণ সেদিন যদি জ্যাক না আসতো তাহলে কিন্তু অ্যাবিগেলও বাঁচতো না, এতদিন টিকে থাকতেও পারতো না। তো এই জন্য অ্যাবিগেলের কাছে জ্যাক হচ্ছে তার বাবার মতো, মানে কিছু সম্পর্ক হয় না, রক্তের চাত্তার সম্পর্ক বেশি, অনেকটা এরকম। তো যাই হোক, রাতে যখন ওরা ঘুমাচ্ছিল হঠাৎ করে জ্যাক কারো আওয়াজ শুনতে পায়, আর জ্যাক বুঝতে পারে এটা একটা জম্বি যে তাদের এলাকাতে ঢুকে পড়েছে, আর সে সাথে সাথে এগিয়ে গিয়ে জম্বিটাকে হেডশট করে মেরে দেয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, গত 10 বছরের অভিজ্ঞতাতে ওরা মোটামুটি ভালোই বুঝতে পেরেছে যে জম্বিরা একা থাকে না, বরং তারা এখন দল বেঁধে থাকে, তার মানে এই এলাকায় আরো অনেক জম্বি রয়েছে। তো এই জন্য যত দ্রুত সম্ভব এই এলাকা ছাড়তে হবে। তবে এখানে আরো বড় একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে যে জম্বিগুলো রয়েছে তারা এখন আর আগের মতো নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারাও বিবর্তিত হয়ে গিয়েছে। যেমন আগে যে জম্বিগুলো ছিল তাদের কোনো সেন্স ছিল না, তারা জাস্ট একটা জীবন্ত লাশের মতো চলাফেরা করতো, কিন্তু বর্তমান জম্বিরা মানুষের মতোই নিজস্ব বুদ্ধি পাওয়া শুরু করেছে। আর এই বিষয়টা সবচেয়ে ভয়ানক একটা ব্যাপার, এবং তারা মানুষের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে গন্ধশুকে খুঁজে বের পর্যন্ত করতে পারে, এবং তারা একটা লিডারশিপের আন্ডারে চলে এবং মানুষের মতোই প্যাক হিসেবে চলে। আর এদিকে অ্যাবিগেল এবং জ্যাক সেদিনের রাতটা সেখানেই পার করে, আর তারপর সকালে তারা সমস্ত জিনিসপত্র প্যাক করে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এবং যাতায়াতের জন্য তারা বর্তমানে ঘোড়া ব্যবহার করছে, কারণ ঘোড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটা সব রকম জায়গা দিয়ে যেতে পারে আর কি, পাহাড় নাই, জঙ্গল নাই। তো যাই হোক, এরপর খানিকটা দূরে চলে যাওয়ার পরে তারা একটা পাহাড়ের উপরে আসে, যেখানে তারা একজন সার্ভাইভারকে দেখতে পায় যে কিনা এখানকার জম্বিদের কাছ থেকে বাঁচার জন্য তাদের উপর ফায়ার করছিল। আর যেহেতু পৃথিবীতে নর্মাল মানুষ খুব কম রয়েছে, মানে স্বাভাবিক মানুষ অনেক কম, তো এই জন্য ওরা সিদ্ধান্ত নেয় ওই লোকটাকে তারা সাহায্য করবে। তো উপর থেকে জম্বিদের শুট করতে থাকে, আর জ্যাক তো অ্যাবিগেলকেও স্নাইপার শুট করা শিখিয়েছিল, আর আজকে সেটার পরীক্ষাও হবে। তো এই শটটা সে অ্যাবিগেলকে করতে দেয়। তো অ্যাবিগেল খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা টার্গেটকে শুট করে, তবে এই শুট করতে গিয়ে তাড়াহুড়ো করে অ্যাবিগেল একটা ভুল গুলি করে ফেলে, যার সাথে জম্বির সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরও বুকে গুলি লাগে। তো এতে জ্যাক অ্যাবিগেলের উপর অনেক রেগে যায়, তবে তারপরেও কোন রকমে তারা করে কি ওই জম্বিদেরকে মারার পর ওই দ্রুত ব্যক্তির কাছে যায়, কিন্তু দেখা যায় গুলিটা একদম ওই লোকটার বুকে লেগেছে, আর এত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে যে ওরা চাইলেও ব্যক্তিকে আর বাঁচাতে পারবে না, এবং ওই ব্যক্তি মরার জন্য ছটফট করছিল। আর তার এই কষ্ট সহ্য করতে না পেরে জ্যাক করে ওকে গুলি করে মেরে ফেলে, আর ওকে মারার পরে বাকি সব জরুরি জিনিসপত্র ওখান থেকে ওর গাড়ি থেকে বের করে ফেলে। আর বর্তমান সময়ে প্যান্ডামিকের পরে এখন কিন্তু এই জিনিসপত্রগুলোর দাম হীরার চেয়েও দামি, কিন্তু তারা জানতো না এই লোকটির আরো সাথী রয়েছে। তো তখনই সেখানে আরো 3টা গাড়ি চলে আসে এবং তারা তাদের সাথীর শরীরে যখন গুলির দাগ দেখতে পায় তারা তখন বুঝতে পারে যে তাদের
তাদের সাথে কেউ জম্বি নয় বরং এই দুইটা মানুষ জ্যাক আর অ্যাবিগেল মেরেছে। এবং এরপর তারা করে কেউ ওদের উপর গান পয়েন্ট করে সব জিজ্ঞেস করতে থাকে এমনটা কেন করলো। এবং ওই গ্রুপের মধ্যে আমরা একজন প্রেগনেন্ট মহিলা যার নাম হচ্ছে মেগান এবং তার স্বামী ডেভিডকেও দেখতে পাই। তো সবাই এখানে জ্যাকদের গুলি করতে চাচ্ছিল কারণ তারা মনে করছিল যে এই জিনিসপত্র লুট করার জন্যই তাদের সাথীকে মেরে ফেলেছে। কিন্তু এখানে জ্যাক আর অ্যাবিগেল বারবার বোঝানোর চেষ্টা করে তারা ইচ্ছা করে লোকটিকে মারেনি বরং বাঁচাতে চেয়েছিল। আর তাদের এখান থেকে দ্রুত বের হতে হবে কারণ আশেপাশের জম্বির দল তাদের বন্দুকের আওয়াজ শুনে খুব দ্রুত এখানে চলে আসবে। কিন্তু সেই টিমের কেউই তার কথা শুনতে যাচ্ছিল না, তারা অনবরত তর্কই করে যাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে অনেক দ্রুত গতিতে শত শত জম্বি ধেয়ে আসছে। আর শুধুমাত্র একদিক থেকে নয়, চারদিক থেকে জম্বি আসছে। তো এখন পালানো ছাড়া আর কোনো রাস্তাই নেই। যদিও তাদের সুরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র ছিল কিন্তু এত জম্বির সঙ্গে পেরে ওঠা সম্ভব ছিল না। আর তার উপর বর্তমান যে জম্বি তারা ছিল বুদ্ধিমান এবং অনেক বেশি স্পিড এবং শক্তিশালী। তো এই জন্য তারা কি করবে সেটা বুঝে ওঠার আগেই জম্বিরা আক্রমণ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত জ্যাক এবং অ্যাবিগেল ছাড়া ওই গ্রুপের ডেভিড আর মেগান বেঁচে ছিল। আর তারপর তারা কোনো রকমের চারজন মিলে একটা গাড়িতে উঠে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু মাঝপথে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। তবে সবচেয়ে ভালো ব্যাপারটা ছিল তারা ইতিমধ্যে অনেক দূরে চলে এসেছে। তো জ্যাকের পরে জ্যাক ডেভিড এবং মেগান মানে ওই দম্পতিকে বলে যে আমরা এখান থেকে আলাদা হয়ে যাব, তোমরা তোমাদের রাস্তায় আমরা আমাদের রাস্তায়। আর যেহেতু ওদের গ্রুপের সবগুলো লোকই প্রায় মারা গিয়েছে এজন্য জ্যাক করে কি ওদের কাছ থেকে কিছু পিস্তল টিস্তল নেয় এবং অ্যাবিগেলের সাথে সামনে এগোতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে মেগান আর ডেভিডও ওদের পেছনে আসছে, মানে ওরা এখন যাবে কই, ওদের সঙ্গে থাকতে চাইছে। আর তখন জ্যাক আর অ্যাবিগেল আর আপত্তি জানায় না। তো এরপর তারা সবাই মিলে হেঁটে অনেকটা পথ চলে আসার পরে ছোট্ট একটা টাউনের মতো জায়গায় পৌঁছে যায় যেখানে একটা থাকার মতো জায়গা ছিল। তো আজকের রাতটা তারা এখানে আশ্রয় নেয়, কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে তাদের সবার অনেক খিদে পেয়েছে। তো এর জন্য তারা প্রথমে সবাই মিলে অল্প কিছু খাবার খেয়ে নেয়। আর এরপর তারা যে জায়গাটিতে আশ্রয় নিয়েছিল জ্যাক করে কি সেই জায়গার চারপাশে একটা ট্র্যাপ সেট করে ফেলে দেয় যাতে কোনো জম্বি আসলে সেই ট্র্যাপের মধ্যে ফেসে যায় এবং তারা ওয়ার্নিং পেয়ে যায় যে এখানে কোনো জম্বি এসেছে। তো এরপর তারা সবাই মিলে একসঙ্গে একটা প্ল্যান করতে শুরু করে। তো জ্যাক তাদেরকে একটা ম্যাপ দেখিয়ে বলে যে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা বোট ক্যাম্প রয়েছে। বোট ক্যাম্প মানে হচ্ছে নদীর উপর একটা ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেখানে অনেক সার্ভাইভার একসাথে থাকে। আর যেহেতু শীঘ্রই মেগান একটা বাচ্চার জন্ম দিবে তো এর জন্য তাদের ওই ক্যাম্পে যাওয়া উচিত যাতে ডেভিড এবং মেগানেরও কিছুটা উপকার হয়। কিন্তু এখানে আমার প্রশ্ন, দুনিয়ার এই সিচুয়েশনে তোরা নিজেদের একটু সামলাতে পারোস না, এই সিচুয়েশনে তোরা বাচ্চা নিস। তো যাই হোক, এখানে জ্যাক বলে আপাতত এর চেয়ে বেশি আমি তোমাদের সাহায্য করতে পারছি না, মানে ওদেরকে ম্যাপ দিয়ে ওই বোটে যেতে বলছে আর জ্যাক ওদেরকে ছেড়ে দেবে। বাট জ্যাক সেখান থেকে যখন চলে যায় তার পিছু কিছু অ্যাবিগেল আসে এবং সে জ্যাকের উপর প্রচন্ড রেগেছিল কারণ সে জানতো ডেভিড একা একটা প্রেগনেন্ট মহিলা মেগানকে ওই ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তো তাদের উচিত মেগান এবং ডেভিডকে সহায়তা করা। বাট এখানে জ্যাক বোঝানোর চেষ্টা করে দেখো বর্তমানে যে দুনিয়া চলছে আমাদের নিজেদের সিকিউরিটির ব্যাপারে ভাবা উচিত, অন্য কাউকে নিয়ে ভাবতে গেলে তো আমরা নিজেরাই মারা পড়বো। আর সকাল হলে ওরা এখান থেকে চলে যাবে, এটাই ফাইনাল। আর অন্যদিকে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং অনেক জম্বিরা ওদেরকে ট্র্যাক করতে করতে জঙ্গলের মাঝখানে ফেলে আসা ওই গাড়ি পর্যন্ত চলে আসে। আর এরপর তারা সেই দিকে আসছিল যেখানে জ্যাকরা বর্তমানে আশ্রয় নিয়েছে। মানে আমরা তো জানি যে বর্তমান জম্বিরা অনেক চালাক এবং তারা মানুষের গন্ধ শুকে মানে বিভিন্ন জিনিস অ্যানালাইজ করতে পারে। তো সকালবেলা যখন অ্যাবিগেল মন খারাপ করে বাসাটার ছাদে বসেছিল কিছুক্ষণ পরেই দেখা যায় যে অ্যাবিগেলের পিছনে দুটো জম্বি সে অ্যাটাক করেছে। কিন্তু জ্যাক তো অলরেডি অ্যাবিগেলকে অনেক ফাইটিং স্কিল শিখিয়ে রেখেছে, তো এই জন্য সে একটা জম্বিকে মেরে আরেকটাকে পেছনে টালা দিয়ে নিয়ে যেতে থাকে আর তারপর ইচ্ছে করে জম্বিটিকে পেছনে এনে ছাদ থেকে ফেলে দেয়। আর জ্যাক এই ফাইটিং স্কিল দেখে খুব খুশি হয় যে না, অ্যাবিগেলকে সে শেখাতে পেরেছে। তবে তাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে কারণ বাকি জম্বিরাও এদিকে আসছে। তবে ওদের ভাগ্য অনেক ভালো ছিল যে একটা জম্বি ট্র্যাপের মধ্যে আটকা পড়ে এবং ওইখানে বাকি যে জম্বি ছিল ওরা মোটামুটি ধ্বংস হয়ে যায়। আর এই কারণে ওরা চারজন এখান থেকে বেরোতে সক্ষম হয়। তো যাই হোক, এরপর ডেভিড অনবরত জ্যাকের কাছ থেকে সাহায্য চাচ্ছিল যেন সে তাকে ওই ক্যাম্প পর্যন্ত পৌঁছে নিয়ে যায় এবং তাদেরকে বাঁচায়। আর তখন অ্যাবিগেলও আইডিয়া দেয় যেহেতু সে আগে এই শহরে থাকতো তাই সে জানে এখান থেকে কিছুটা দূরে একটা এয়ারপোর্ট রয়েছে যেখানে ছোট ছোট অনেক বিমান থাকে বা হেলিকপ্টারও থাকে। আর সেখান থেকে তারা যদি একটা বিমান পায় তাহলে সেটা সাহায্য নিতে পারবে। তবে এখানে জ্যাক সন্দেহ করে প্রথমত সেখানে কোনো প্লেন বা হেলিকপ্টার ভালো অবস্থায় আছে কিনা, দ্বিতীয়ত তারা দুজন কেন ওদের জন্য এত বড় রিস্ক নেবে। বাট অ্যাবিগেল তখন বলে দেখো আমাদের অবশ্যই একটা প্লেন থাকা দরকার, এটা আমাদের অনেক কাজও আসতে পারে। তো যাই হোক, জ্যাক এই কথায় বুঝতে পারে যে অ্যাবিগেল চাই দম্পতিকে সাহায্য করতে এবং সে ওদেরকে সাহায্য না করে সামনে এগোবে না, মানে ফেলে যাবে না। তো এই কারণে জ্যাক না চাইতেও প্লেনের জন্য সামনে এগিয়ে যায়। আর রাস্তায় তার একটা গাড়ি পায় যেটার ভেতরে থাকা একটা হুইল চেয়ারের সাহায্যে ওরা মেগানকে নিয়ে যেতে থাকে এবং খুব অল্প সময় তারা এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সৌভাগ্যবশত তারা এয়ারপোর্টে পৌঁছানোর পরে মোটামুটি ছোট একটা প্লেন পেয়ে যায় যেটা ভালো রয়েছে আর তারা অনেক খুশি হয়। তবে তারপর প্লেনটা যখন স্টার্ট করতে যায় দেখা যায় প্লেনটা স্টার্টই হচ্ছিল না। তো ডেভিড তখন চেষ্টা করে প্লেনটিকে অনেক স্টার্ট করার জন্য। আর অন্যদিকে জ্যাক আর অ্যাবিগেল সেখানকার অনেক উঁচু একটা বিল্ডিং আসে যেটা একটা বিশাল ওয়াচ টাওয়ার ছিল। আর সেখান থেকে তারা দেখছিল যে এখানকার আশেপাশের জম্বিদের উপস্থিতি কেমন
এমন। আবার ওইদিকে আমরা দেখতে পাই ডেভিড অনেক চেষ্টা করার পরও কিন্তু প্লেনের ইঞ্জিন স্টার্ট করতে পারে না, আর তখন তার নিজের উপরে অনেক রাগ হয় এবং রেগে নিজেকে নিজে আঘাত করছিল। আর ওইদিকে ওয়াচ টাওয়ারে অ্যাবিগেল দূরবীনের সাহায্যে দূর থেকে দেখতে পায় যে তাদের কাছ থেকে অনেক দূরে শত শত জম্বি একটা জায়গাতে রয়েছে এবং তারা এদিকেই দৌড়ে আসছে এবং এই জম্বিদের সংখ্যা এত বেশি যে তারা চাইলে ওদের মোকাবেলা করতে পারবে না। তো এই জন্য তারা দ্রুত গিয়ে ডেভিড এবং মর্গানকে সতর্ক করতে থাকে যে এখান থেকে পালাতে হবে, তবে প্লেনটা তো স্টার্ট হয়নি। তো তখন জ্যাক আর অ্যাবিগেল জম্বিদেরকে শুট করে কমাতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে যখন জম্বিরা প্রায় কাছে পৌঁছে যায় তখন প্লেনটি ফাইনালি স্টার্ট হয় এবং তারা চারজন বিমানে বসে টেক আপ করতে থাকে, কিন্তু প্লেনটার স্পিড অনেক কম ছিল। অ্যাজ এ রেজাল্ট জম্বিরা ওদের কাছে পৌঁছে গিয়েছে। তবে তখন জ্যাক করে কি প্লেনকে আঁকাবাঁকা করিয়ে ওদের কাছ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারপরেও একটা জম্বি গেট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যখনই জম্বিটি ভেতরে গিয়ে ওদের উপর আক্রমণ করবে তখনই জ্যাক করে ওকে গুলি করে নিচে ফেলে দেয়। আর এরপর তারা ফাইনালি কোনো মতে তাদের প্লেনটিকে টেক আপ করাতে সক্ষম হয়। আর গাইস, ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে ব্রেকটা দেখতে পারো কিংবা আস্তে আস্তে টেনে সামনে দিকেও যেতে পারো। তো অনেকেই বলে খেলা দেখা মজা ঠিকই, কিন্তু আসল টেনশন এবং থ্রিলটা আসে যখন নিজের অনুমানটা সঠিক হয়। আর যদি কেউ একটু আলাদা এক্সাইটমেন্ট চায়, সেই সাথে এক্সাইটমেন্টটা হোক অনেক স্মার্ট এবং সেফ, তো এই জন্য ভিন্ন একটা জায়গা রয়েছে যেখানে খেলা উপভোগ করার পাশাপাশি মোটামুটি অনুমানও থাকবে খেলার অংশ। এখানে সবকিছু ঝামেলাহীন, সহজ, সেফ ভাবে রয়েছে। শুধুমাত্র খেলা উপভোগ করবে আর অনুমান করে গেম খেলা দেখবে যে তোমার খেলার সেন্সটা কতখানি শক্তিশালী। আর তাছাড়া এখানে তুমি লেনদেন করতে পারবে সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়ে, এবং তোমার সঠিক একটা সিদ্ধান্ত ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দিতে পারে। তো যাই হোক, আমাদের প্রথম কমেন্টে তুমি দেখতে পাবে আমাদের বিজ্ঞাপনের প্রচার সংখ্যা এবং কিভাবে তুমি নিবন্ধিত হবে সেটাও লেখা রয়েছে, এবং সেখানে গেলে তুমি 1,80,000 টাকা পর্যন্ত বোনাস এবং অনেকগুলো বিনামূল্যে ঘূর্ণি পেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। আর এরপর সেই প্লেনের মাধ্যমে তারা ক্যাম্পের দিকে যেতে থাকে, কিন্তু কিছুটা দূরে আসার পরে দেখা যায় প্লেনটির ইঞ্জিন যেহেতু 10 বছরের পুরনো ছিল, এই কারণে ওটার মেন ইঞ্জিন অনেক দ্রুত গরম হয়ে যায়, মানে তোমার ওই মোবিল টবিল ছিল না হয়তো, এবং কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন ব্লাস্ট হয়ে পড়ে। ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। তো এর ফলে জ্যাক এবং তার টিমের সবাই ভয় পেয়ে যায়। আর তখনই হঠাৎ করে তাদের প্লেনটি নিচের দিকে ক্র্যাশ ল্যান্ডিং করে। তো জ্যাক তখন বুদ্ধি করে সোজা একটা গাছের উপর ক্র্যাশ করে যাতে মোটামুটি ওরা বেঁচে থাকে, আহত হলেও তো আহত না হয়। এবং ভাগ্যক্রমে দেখা যায় ওরা চারজনের কেউই সেরকম ভাবে আহত হয় না। কিন্তু এখন আবার সন্ধ্যা লেগে গিয়েছে, তো রাত কাটানোর জন্য তাদের একটা দ্রুত সেফ জায়গা খুঁজতে হবে। তো তারা একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে আশ্রয় নেয় এবং ম্যাপটি দেখে ক্যালকুলেট করে বুঝতে পারে যে ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে তাদের আরো 2 দিন লাগবে। বোর্ড ক্যাম্পটা এখনো মোটামুটি ভালোই দূরে। তবে তারপরেও জ্যাক ডেভিড এবং মেগানকে জানায় সমস্যা নেই, বোর্ড ক্যাম্প যত দূরেই হোক না কেন তোমাদের দুজনকে সেখানে পৌঁছে দিয়ে আমি আসবোই। তো সত্যি বলতে এখন জ্যাকেরও ডেভিড এবং মেগানের প্রতি মায়া আসছিল, আর সে নিজেকে বাইরে থেকে যতটা শক্ত দেখায় ভেতর থেকে ততটাই নরম মনের মানুষ। তো যাই হোক, এরপর জ্যাক মেগানকে কিছু খাবার খেতে দেয়, আর এরপর সে মেগানকে বলে আসলে আমার এরকম রুট ব্যবহারের পেছনে অনেক মর্মান্তিক একটা কারণ রয়েছে, আর তা হচ্ছে আজ থেকে 10 বছর আগে যখন পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন আমার জীবনে একমাত্র সম্বল বলতে আমার ওয়াইফই ছিল। আর আমি যখন খবর পাই যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, দ্রুত আমি আমার ওয়াইফকে বাঁচাতে চাই, কিন্তু আমি গিয়ে দেখতে পাই অলরেডি কেউ আমার ওয়াইফকে কামড়ে দিয়েছে এবং সেখানে পৌঁছানোর আগেই আমার ওয়াইফ পুরোপুরি একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এবং আমার ওয়াইফ আমাকে আক্রমণ করতে আসছিল। আর এই কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে আমি আমার ওয়াইফকে মেরে ফেলি, আর সেটা ছিল আমার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক ঘটনা। আর এরপর থেকে আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিলাম না, আমার নিজেকে সবসময় পশুর মতো মনে হতো। কিন্তু এরপর থেকে যখন আমার জীবনে অ্যাবিগেল আসে তখন আমি আস্তে আস্তে নিজেকে বদলে ফেলি এবং আমি বর্তমানে শুধুমাত্র অ্যাবিগেলের জন্যই বেঁচে আছি এবং অ্যাবিগেলই আমার সবকিছু। আর আমি অ্যাবিগেলকে কোনো ধরনের বিপদে ফেলতে চাই না এবং ওকে সুরক্ষিত রাখার জন্য আমি যে কাউকে মারতে এবং মরতেও প্রস্তুত আছি। আর এর জন্যই তোমাদের ঝামেলাটা আমি নিতে চাইনি, কিন্তু অ্যাবিগেল যেহেতু চাই সেজন্য আমি অ্যাবিগেলকে খুশি করার জন্য এই ঝামেলাটা নিয়েছি। আর এইদিকে মেগানের স্বামী ডেভিড একটা জায়গায় গিয়ে বন্দুক নিজের মাথায় রেখে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। তো আমরা মোটামুটি কনফিউজড হয়ে যাই কারণ কি, বাট তখন আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি তার হাতে একটা জম্বি অলরেডি কামড় লাগিয়ে দিয়েছে এবং সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে। আর এই কামড়টা অনেক বেশি ছোট ছিল, মানে ওরকম রক্ত বের হয়নি, যার জন্য তার যে জম্বিতে রূপান্তরিত হচ্ছে সেটার হারটা খুবই ধীর ছিল আর কি, সেই প্রক্রিয়াটা অনেক ধীর গতির ছিল। তো এখানে সে নিজেকে মারতে পারে না, তবে সে সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রী মেগানকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত সে থাকবে, তারপর সে সরে পড়বে আর তারপর সে নিজেকে শেষ করে দেবে এবং তখন বলে সে শান্তিতে মরতে পারবে। তবে তার আগে যদি বাই চান্স সে জম্বিতে কনভার্ট হয়ে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে নিজেকে সেখানেই শেষ করে দেবে। তো এর পরের দিন সকাল হয়ে গেলে তারা ওই ফ্যাক্টরি থেকে বের হয়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় এবং তারা নিরিবিলি একটা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিল। তবে এইদিকে ডেভিডের শরীরের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এবং তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তবে তারপরেও তার ইনফেক্টেড হয়ে যাওয়ার বিষয়টি সে সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছে। তবে এই বিষয়টি অনেকে বুঝতে না পারলেও জ্যাকের একটু সন্দেহ হয় ডেভিডের উপর হাঁটা চলা দেখে যে ডেভিড নিশ্চয়ই কিছু লোক আছে, আর তাই সে অ্যাবিগেল এবং মেগানকে একটু সামনের দিকে পাঠিয়ে দেয়। তারপর ডেভিডকে পেছন দিকে ধরে ওকে জিজ্ঞাসা করে আমার তো মনে হচ্ছে তুমি জম্বিতে পরিণত হচ্ছ। বাট ডেভিড সত্যি কথা স্বীকার বলে এবং বলে আমি কাউকে আঘাত করবো না, আমি জাস্ট
জাস্ট ওকে সেফ জায়গায় গিয়েছে সেই পর্যন্ত ওকে দেখতে চাই, আর যদি সমস্যা মনে হয় আমাকে গুলি করে মেরে দিও। তো জ্যাক ওকে একটা সুযোগ দেয়, মানে এখনই মারে না। তো এরপর তারা সামনে গিয়ে একটা বাড়ি দেখতে পায় যেখানে লাইট জ্বলছিল, অর্থাৎ এখানে কেউ থাকে না। তো জ্যাক প্রথমে সামনে গিয়ে সবকিছু কনফার্ম করতে থাকে যে এখানে কোনো বিপদ আছে কিনা। তবে মেগানের অবস্থা খারাপ দেখে অ্যাবিগেল করে কি ডাইরেক্ট ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যায় এবং বাড়ির সামনে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে যে আমরাও মানুষ, আমরা আপনাদের জন্য বিপদ নই, জাস্ট একটা রাতের জন্য আশ্রয় চাচ্ছি, কারণ আমাদের সাথে একটা প্রেগনেন্ট মহিলা রয়েছে। তো এই কথা শুনে নর্টন নামের একটা লোক পিস্তল হাতে বাইরে বেরিয়ে আসে। অবশ্যই সবার সামনে একটা শর্ত রাখে যে আমি তোমাদের আশ্রয় দিতে পারবো একটা শর্তে, আর সেই শর্তটা হচ্ছে তোমাদের হাতের বাইরে রেখে আসতে হবে। তো জ্যাকদের কাছে আর তো কোনো উপায় ছিল না, এই জন্য তারা এই শর্তে রাজি হয়ে যায়। আর এরপর নর্টন তাদের সবাইকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে ভেতরে নিয়ে এসে তার নিজের ব্যাপারে বলতে শুরু করে। তো নর্টন জানায় যে সে একটা সময় অনেক বড় সায়েন্টিস্ট ছিল, আর এ কারণেই তার বাড়িতে এখন ইলেকট্রিসিটি রয়েছে এবং আমার বাড়িতে যা জিনিস রয়েছে সেটা পুরো পৃথিবীতেও নেই। আর এরপর নর্টন করে ওদের সবাইকে খাবার খেতে দেয়, আর এখানকার সমস্ত খাবারগুলো ছিল অনেক দামি, যা বর্তমানে সত্যি পৃথিবীর আর কোথাও নেই। আর এই ধরনের খাবারগুলো তারা অনেকদিন যাবত গত 10 বছরে খায়নি। তো পাগলের মতো সবাই খাবার খাচ্ছিল, আর খাবার শেষ করার পরে নর্টন তাদের জন্য অনেক দামি ড্রিঙ্কস নিয়ে আসে। তো এইগুলো দেখে তো তারা অবাক হয়ে যায় যে পৃথিবীর এরকম পরিস্থিতিতে নর্টনের কাছে এত জিনিসগুলো কিভাবে রয়েছে। তো নর্টন তখন বলে আমি আসলে রিসার্চের মাধ্যমে এই সমস্ত খাবার পাচ্ছি, আমি অনেক আগে থেকেই বাড়ির ভেতরে সবকিছু উৎপাদন করি। এবং এখানে নর্টন আরো জানায় যে জম্বি ভাইরাস আসার আগেই আমি মূলত এই বাড়িটিতে চলে এসেছিলাম, আসলে মানুষের কোলাহল আমার একদমই পছন্দ ছিল না, আর তাই ইচ্ছে করে জঙ্গলের ভেতরে আমি একটা বাড়ি তৈরি করি এবং এই বাড়ির ভেতরেই আমার সকল খাবার উৎপাদনের ব্যবস্থা রয়েছে। আর এই কারণে জম্বি ভাইরাস আসার পরও আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি, বরং জম্বি ভাইরাস এসে অনেক ভালো হয়েছে। আমি এটাকে ভালো মতো দেখছি, কারণ মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে উঠেছিল, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য একে অপরকে বিনা কারণে মেরে ফেলতো, এমনকি এই পৃথিবীর অনেক বড় ক্ষতি করে আসছিল। তো এই জম্বি ভাইরাস না আসলে কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। উল্টো জম্বি ভাইরাস এসে কি হয়েছে, এই মানুষের দৌরাত্ম্য কমেছে এবং চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হয়েছে এবং সবকিছু পিওর হচ্ছে। বাতাসটাই নিয়ে দেখো না কত ভাল লাগে, কত অক্সিজেন। এবং নর্টনের মত অনুযায়ী পৃথিবীকে মানুষ ধ্বংস করে ফেলছিল, এ কারণে পৃথিবী নিজে থেকে এই জম্বিদের এনেছে এবং পৃথিবী চাই এই জম্বিরা এই পৃথিবীতে থাকুক। এবং এই পৃথিবীর নতুন ইনহ্যাবিটেন্ট বা মানুষের আপডেট ভার্সন হচ্ছে এই জম্বি, যারা উন্নয়নের জন্য নয় নিজেদের খাবারের জন্য লড়াই করে, এবং এই সুযোগে পৃথিবীর পরিবেশ এবং আবহাওয়া অনেক এগিয়ে যাবে। তো নর্টনের এইসব কথা শুনে বাকি সবার মাইন্ডে লাগলো যে এইরকম একটা পরিস্থিতিতে একজন মানুষ কিভাবে জম্বিকে ভালো বলতে পারে পৃথিবীর জন্য, কিন্তু যেহেতু একটার মাত্র রাত্রের ব্যাপারে এই জন্য কোনো ঝামেলা করে না। তো এরপর ডেভিড করিকে একটা বাহানা বানিয়ে বাথরুমে যায়, কারণ এতক্ষণে ওই জম্বি ভাইরাসটা ওর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তবে ডেভিড তারপরেও তার ব্রেনের উপর কন্ট্রোল হারায়নি, সে আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। কিন্তু সে যখন বাইরে বের হয়ে আসে সারপ্রাইজিংলি সে তার 3 সাথীকে দেখতে পায় যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং ওদের সামনে নর্টন দাঁড়িয়ে রয়েছে। তো ডেভিড এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, আর এইদিকে নর্টন বলতে থাকে এখন আমি তোমাদের উপর আমার নতুন আবিষ্কার ট্রাই করব। তো নর্টন তার হাতে একটা বিশেষ ধরনের ডিভাইস পড়েছিল, আর এই ডিভাইসটির মাধ্যমে সে জম্বিদের কন্ট্রোল করতে পারতো। মানে এই ডিভাইসটা থেকে এক ধরনের মনে করো রেডিয়েশন জাতীয় কিছু বের হয়, যেটা জম্বিরা সহ্য করতে পারে না এবং ওরা বাধ্য হয় কথা শুনতে। কিন্তু এখানে ডেভিড যেহেতু হাফ জম্বি ছিল, তো এই কারণে সেই ডিভাইসটার উপর তেমন প্রভাব ফেলতে পারে না। কিন্তু এখানে ডেভিড যেহেতু হাফ জম্বি ছিল, তো এই কারণে ওই ডিভাইসটির কারণে সে নর্টনের কিছুই করতে পারে না, এমনকি নর্টনের কাছেও যেতে পারে না। নর্টন আসলে অনেক বছর রিসার্চের মাধ্যমে এই ডিভাইসটি বানিয়েছে যাতে সে জম্বি কন্ট্রোল করতে পারে, এবং এই জম্বি কন্ট্রোল করে সে একসময় পুরো দুনিয়ার রাজা হবে এবং সবকিছু কন্ট্রোল করবে অ্যাজ এ কিং। তো যাই হোক, এরপরও করে 4জনকে বেসমেন্টে বেঁধে রাখে। আর কিছুক্ষণ পরে যখন সবার হুশ আসে, তখন নর্টন তাদের কাছে রিভিল করে যে তাদের ওয়াইফ আরো 10 বছর আগে জম্বি হয়ে গিয়েছে, এবং এরপর থেকে নর্টন এখানে আসা প্রত্যেক সার্ভাইভারকে নিজের স্ত্রীকে খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসে, এবং এটা খেয়ে ওর স্ত্রী গত 10 বছর ধরে বেঁচে রয়েছে। আর তাছাড়া সে তার নিজের স্ত্রীর উপর এক্সপেরিমেন্ট করে এই ডিভাইসটাও তৈরি করেছে। তবে সে কখনোই এই রোগকে কিভাবে সারানো যায় বা জম্বিকে কিভাবে মানুষ করা যায় এটা নিয়ে গবেষণা করেনি, এটা তার দরকারও নেই। তার জাস্ট জম্বি কন্ট্রোল করা দরকার যাতে সে পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারে। আর ঠিক ওই মুহূর্তে মেগানও ওর স্বামীর পা দেখে বুঝতে পারে যে তার স্বামী ডেভিড ইনফেক্টেড এবং সে সবার কাছ থেকে কথা লুকিয়েছিল। আর এদিকে নর্টন করে কি তার স্ত্রীকে কেস থেকে বের করে দেয়, আর ওই ডিভাইসটির সাহায্যে অর্ডার দেয় সে যেন ওই 4জনকে ওর কাছে গিয়ে খেয়ে ফেলে। তবে নর্টনের এইটা খেয়াল ছিল না যে জ্যাক আর অ্যাবিগেল ওরা কিন্তু ফাইটার, ওরা খালি ঠ্যাং দিয়ে কিন্তু নর্টনের স্ত্রীকে ল্যাটাপেটা করে দিতে পারবে। তো নর্টনের স্ত্রী যখন ওদের কান মারতে যায়, তখন জ্যাক আর অ্যাবিগেল ঠ্যাং দিয়ে মনে করে যে নর্টনের স্ত্রীকে একারে ল্যাটাপেটা করে বেকায়দা করে দেয়। আবার ডেভিডও নিজেকে ছাড়িয়ে নিয়ে নর্টনের স্ত্রীকে ডাইরেক্ট মেরে ফেলে, বাকি সাথীদের খুলে দেয়। আর তারপর জ্যাক যায় নর্টনকে মারতে, কিন্তু নর্টন পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ওরা এখানে আর ঝামেলা করতে চায় না, এই জন্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তবে ওদের উচিত ছিল এই শালা নর্টনকে মেরে বেঁধে রাখা। তো যাই হোক, লাকিলি ওরা বাইরে এসে নর্টনের ল্যান্ড রোভার পেয়ে যায়, যেটাতে করে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতে থাকে। কিন্তু গাড়ির আওয়াজ শুনে অনেক জম্বি ওদের পিছু নেয়, আর তাই ওরা জম্বি থেকে বাঁচতে একটা জায়গায় গিয়ে গাড়ি থামায়। আর তারা গুলি করে যখন জম্বিগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করছিল, তখন দেখা যায় জম্বিদের সংখ্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, কোনো লাভই হচ্ছে না। তো তাই ডেভিড
করে কি তার দিকে জম্বিদেরকে আকৃষ্ট করার সিদ্ধান্ত নেয় এবং বাকিদেরকে পালিয়ে যেতে বলে, কারণ ও তো এমনিতেও মারা পড়বে, জম্বি হয়ে যাবে। তো যতটুকু সময় আছে ততটুকু সময় ওদের অন্তত হেল্প করি আমি। এই যাই ভাবার সেই কাজ, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারে না, কারণ একটা শক্তিশালী জম্বি এসে মানে ওই জম্বিদের লিডার এসে ওকে মেরে ফেলে। আর এদিকে জ্যাক মেগানকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর অ্যাবিগেল জম্বিদেরকে থামানোর চেষ্টা করছে। তো এইভাবে প্রায় অনেকটা রাস্তা দূরে আসার পরে তারা ফাইনালি বোট ক্যাম্পের কাছে এসে পৌঁছায়। আর তারপরে জ্যাক এবং অ্যাবিগেল চিৎকার করে সেখানকার সোলজারদের কাছে সাহায্য চায় যে তাদের পেছনে অনেক জম্বিরা আসছে। তো সোলজাররাও কিছুক্ষণের মধ্যে আওয়াজ পায় এবং যখন কনফার্ম হয় যে ওরা সুস্থ মানুষ, তখন ওই বোট ক্যাম্পে যে দুজন স্নাইপার মেয়ে ছিল ওরা করে কি দূর থেকে জম্বিদেরকে প্রতিরোধ করতে থাকে এবং বোট ক্যাম্প থেকে একটা বোট নিয়ে ওদেরকে এগিয়ে নিতে আসে। তো এর ফলে ওরা ফাইনালি তিনজনই ক্যাম্পে ঢুকে পড়ে। আর এখানকার সার্ভাইভাররা কিন্তু কয়েকটা জাহাজ এক জায়গায় করে একটা জয়েন্ট শিপে থাকে। তো এখানে মেগানের ডেলিভারিও করানো যাবে, মানে হসপিটালও রয়েছে। তো সকাল হতে আমরা সেই সায়েন্টিস্ট নর্টনকে দেখতে পাই যে তার আশেপাশে মৃত জম্বিদেরকে দেখে অনেক রেগে গিয়েছিল এবং তার এটা ভেবে খুব রাগ লাগে যে জ্যাক এবং তার গ্রুপ তার স্ত্রী এবং বাকি জম্বিদের মেরে যাচ্ছে, যাদেরকে দিয়ে সে পুরো দুনিয়াতে রাজত্ব করবে, মানে যেটা করার সে স্বপ্ন দেখে। তো নর্টন এখন করে কি বাকি জম্বিদের যে লিডার রয়েছে তাদের কাছে গিয়ে ওকে কন্ট্রোল করে এবং ওদেরকে ক্যাম্পে হামলা করতে বলে আর ওদেরকে নিয়ে ক্যাম্পে হামলা করার জন্য এগিয়ে আসে। আর অন্যদিকে জ্যাক এই ক্যাম্পের লিডারকে থ্যাঙ্কস বলে, কারণ তারা মেগানকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তো এরপর জ্যাক মেগানকে বলে আমাদের মিশন সম্পূর্ণ হয়েছে আর তাই কাল সকালে আমরা এখান থেকে চলে যাব, কারণ সে অ্যাবিগেলকে এই ক্যাম্পে রেখে ফার্মের মুরগি বা দুর্বল বানাতে চায় না। বাট অ্যাবিগেল এখানে সমান বয়সী প্লন হয়ে গিয়েছে, ওর এখানেই থাকতে মন চায়, কারণ গত 10 বছর একা একা থেকেছে। তো ওর এখন সঙ্গী ভঙ্গি পেয়ে মানুষ দেখে অনেক ভালো লাগছে। বিষয়টা আমি বুঝতে পারছি, কারণ আমি যখন চীনে গিয়েছিলাম ভাই চাইনিজ দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছিলাম। একটা বাংলাদেশি লোক দেখলে মনে হয়েছে এটা আমার আপন মায়ের পেটে ভাই। তো যাই হোক, ওরা দুজন যখন তর্ক করছিল তখন একটা মহিলা এসে বলে যে ফাইনালি মেগানের বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চাটাও হেলদি রয়েছে, তবে মেগানের শারীরিক অবস্থা খুবই খারাপ, সে সর্বোচ্চ সন্ধ্যা পর্যন্ত বাঁচবে। তো এরপর জ্যাক মেগানের সাথে দেখা করে। মেগান মারা যাবে ঠিকই, তবে মেগান খুব খুশি ছিল যে তার বাচ্চায় দুনিয়া দেখতে পেল এবং সে মারা যাওয়ার আগে জ্যাককে এই বাচ্চার দায়িত্ব দিয়ে যায়। চিন্তা করো। তো যাই হোক, এদিকে অ্যাবিগেলের সঙ্গে ক্যাম্পের বাকিদের বন্ধুত্ব হচ্ছিল আর একটা ছেলে অ্যাবিগেলকে ভালোবেসেও ফেলে, প্রেম প্রেম ভাব, এবং অ্যাবিগেলকে একটা ইমার্জেন্সি রাস্তা দেখায় যে এখানে যদি কখনো জম্বি অ্যাটাক হয় সবাই রাস্তাতে পালাবে। আর এরপর সকাল হতে নর্টন করে কি সকল জম্বিদের ওই ডিভাইসের সাহায্যে শিপের মধ্যে নিয়ে আসে এবং অর্ডার দিতে জম্বিরা ক্যাম্পের মানুষদের উপর আক্রমণ করে। তো জ্যাক এবং অ্যাবিগেল দুজনে মিলে শিপের সার্ভাইভারদের বের করছিল আর নর্টন ওদের পিছু করে এখানে সে অ্যাবিগেলকে পাঁচ দেয় এবং জম্বিদেরকে জ্যাকের দিকে যেতে বলে, যার ফলে জ্যাকও একটা গর্তে পড়ে যায়। তবে সে আহত হওয়ার সত্ত্বেও ওই জম্বিটাকে সে মেরে দেয়, কিন্তু তখন নর্টন এসে জ্যাককে মারতে থাকে। তবে এখানে জ্যাকের একটা অন্য প্ল্যান ছিল, সে সুযোগ বুঝে নর্টনকে একটা পাঁচ মেরে দেয় এবং ওর হাতে থাকা ডিভাইসটিতে ইচ্ছা মতো অ্যাটাক করতে থাকে যাতে ওই ডিভাইসটা নষ্ট হয়ে যায় এবং সে আর জম্বিকে কন্ট্রোল না করতে পারে। আর অনেকবার আঘাত করার পরে ফাইনালি ডিভাইসটা নষ্ট হয়ে যায়। তো এর ফলে যেটা হয়, যে জম্বিরা নর্টনকে এখানে এনেছে তারা সবাই নর্টনের উপর অ্যাটাক করে এবং নর্টনকে শেষ করে দেয়। আর এদিকে জম্বি থেকে পালানোর সময় একটা জম্বির হাতে অ্যাবিগেল তার নিজের নামের একটা ব্যান্ড দেখে আর ওই জম্বিটার পকেটে থাকা ছবি থেকে সে বুঝতে পারে এইটাই তার আসল বাবা, যে কিনা 10 বছর আগে তাদেরকে শহর ছেলে চলে যেতে বলেছিল, কিন্তু সে এখন আর মানুষ নিয়ে জম্বি হয়ে গেছে। তো যাই হোক, এখন আবেগের সময় নয়, অ্যাবিগেল এগুলো ইগনোর করে, কারণ পৃথিবীটা এখন অনেক খুব কঠিন অবস্থায় চলছে এবং সবাইকে নিয়ে ওই বোট থেকে বাইরে চলে আসে এবং পুরো শিপটাকে ব্লাস্ট করে দেয়। কিন্তু তারপরে অ্যাবিগেলের যে আসল পিতা সে কিন্তু অ্যাবিগেলের পেছনে পেছনে চলে এসেছিল আর তখন অ্যাবিগেলকে বাঁচাতে এগিয়ে যায় হচ্ছে জ্যাক। আর তখন জ্যাক আর অ্যাবিগেলের আসল পিতার মধ্যে লড়াই শুরু হয়। তো অ্যাবিগেলের কাছে তখন একটা পিস্তল ছিল, তো তার সামনে তার আসল পিতা যে বর্তমানে একটা জম্বি এবং তার পিতার মতো যে আর কি ছোটবেলা থেকে ওকে লালন পালন করেছে তারা ফাইট করছে। তো এখন কাকে বাঁচাবে? তো ও এই কথাটার একবার জাস্ট মাথায় আসে, তারপরে ও করে কি জ্যাককে বাঁচানোর জন্য ওর আসল পিতাকে গুলি করে দেয় এবং এই সেম কাজটা 10 বছর আগে জ্যাককেও তার স্ত্রীর সাথে করতে হয়েছিল, আপনজনকে মারতে হয়েছিল। তো যাই হোক, এরপর জ্যাক হয়ে যায় এই টিমের লিডার হেড এবং জ্যাক সিদ্ধান্ত নেয় সেই টিমকে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত ওদেরকে একটা নিরাপদ বাসস্থান দিতে পারছে এবং সে তার জীবন ওদেরকে বাঁচাতে উৎসর্গ করবে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আশা করছি হয়তো সিনেমাটি তোমাদের পছন্দ হয়েছে। আমি কতখানি ভালো এক্সপ্লেন করতে পেরেছি এটা আমি নিশ্চিত নই, তবে মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।